আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব লেখক সুমন্ত আসলামের লেখা ৫ জন দুষ্টু ছেলে উপন্যাসের ৪ নম্বর পর্ব। কাল রাতে বাসায় ফেরার পর আমরা কেউই আর ঘুমাতে পারিনি। আমাদের ক্লাস শুরু হয় সকাল ১১টায়। আমরা আজ ৯টার সময় স্কুলে এসে উপস্থিত হয়েছি। নুরুল আজও আসতে দেরি করছে। প্রায় ১ ঘন্টা চলে গেল, নুরুল তবুও এলো না। রিন্টু কপাল ভাঁজ করে বলল, নুরুলের কোনো অসুবিধা হলো না তো? দুদুল বলল, ওর বাবা তো অসুস্থ, ওষুধ আনতে আজকেও কবিরাজের কাছে গেল কি না। কিন্তু ও তো পরশুদিন কবিরাজের কাছে গিয়েছিল। কাল রাতে বাসায় ফেরার সময় ও বলল না আগামীকাল কোনো কাজ নেই, ৯টার সময় স্কুলে আসবে ও। আমি বললাম, আরও একটু অপেক্ষা করে দেখি ও আসে কি না। ক্লাসের ঘন্টা পড়ে গেল, নুরুল তবুও এলো না। ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমরা। সন্ত্রাসীদের ব্যাপারে জরুরি মিটিং আছে আমাদের, কিন্তু নুরুলকে ছাড়া আমরা কিছুই করতে পারছি না। প্রচণ্ড রকম মন খারাপ হয়ে গেল আমাদের। তৃতীয় ঘন্টায় রশিদ স্যার ক্লাসে এসে আমাদের বললেন, কিরে তোরা আজ এত চুপচাপ কেন? আমরা কিছু বললাম না। নুরুলকেও তো দেখছি না আজ। এবারও কিছু বললাম না। কোনো সমস্যা? আমরা এবারও কেউই কিছুই বললাম না। নুরুলের জন্য ভীষণ মন খারাপ লাগছে আমাদের। কতদিন ধরে আমরা একসঙ্গে ক্লাস করি, কেউ কোনোদিন ক্লাস মিস করিনি। আজ নুরুলকে ছাড়াই ক্লাস করতে হচ্ছে। ৪ ঘন্টা পর আমাদের আর ক্লাস করতে ইচ্ছে হলো না। স্যারকে বলে আমরা ছুটি নিয়ে নিলাম। বিকেলে নুরুলদের বাসায় যাব আমরা। ওদের বাসাটা আমাদের বাসা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে। আমরা দুদিন গিয়েছিলাম ওদের বাসায়। রিন্টু, দোদুল, রিমন তাই বিকেলে আমার বাসায় আসবে। তারপর আমরা একসঙ্গে রওনা দেব নুরুলদের বাসায়। নুরুলদের বাসার কাছাকাছি এসেই থমকে দাঁড়ালাম আমরা। ওদের বাসার সামনে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। বেশ কয়েকজন মহিলার কান্না আসছে বাসার ভেতর থেকে। বুকের ভেতরে ছ্যাদ করে উঠল আমাদের। নুরুলের কি কঠিন কিছু হয়েছে? দ্রুত পা চালিয়ে আমরা ওর বাসার দিকে গেলাম। আমাদের দেখেই নুরুল এগিয়ে এসে হাউমাউ করে কেঁদে উঠে বলল, বাবা না মারা গেছে রে। মূর্তির মতো ৪ জন আমরা দাঁড়িয়ে রইলাম। নুরুল কাঁদছে, আমাদের প্রিয় বন্ধু কাঁদছে। ওর বাবা মারা গেছে। আমাদের এখন কি করা উচিত? কিছুই বুঝতে পারছি না আমরা। বৃদ্ধ মতো একটা লোক নুরুলকে জড়িয়ে ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমরা চেয়ে চেয়ে দেখলাম নুরুল বৃদ্ধ লোকটার বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর লোকটা নুরুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর চশমা পরা একজন ভাইয়া এসে বলল, তোমরা তো নুরুলের বন্ধু। রিন্টু বলল, জি। তোমরা কি আমার সঙ্গে একটু এদিকে আসবে? নুরুলের বাসা থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে দাঁড়ালেন চশমা পরা ভাইয়াটি। আমরা তার পাশে দাঁড়াতেই তিনি কিছুক্ষণ আমতা আমতা করে বললেন, নুরুলের বাবা আসলে মারা যাননি। দোদুল চমকে উঠে বলল, তাহলে? তিনি আত্মহত্যা করেছেন। কেন? সে কথাই বলার জন্য তোমাদের এখানে ডেকেছি। রিন্টু কাতর হয়ে বলল, ভাইয়া তার আগে বলুন নুরুল কিছু করেনি তো? না না, ও কিছু করেনি। ওর বাবাকে এত ভালোবাসে যে আজকাল ছেলেমেয়েদের মাঝে তা দেখা যায় না। আমি চশমা পরা ভাইয়ার দিকে আরও একটু এগিয়ে গিয়ে বললাম, ঘটনাটা যদি একটু দ্রুত বলতেন ভাইয়া, তাহলে একটু শান্ত হতাম। কেমন যেন লাগছে আমাদের। হ্যাঁ বলছি। নুরুলদের ডান পাশের বাড়িওয়ালা খুব খারাপ মানুষ। তিনি নুরুলদের তেমন দেখতে পারতেন না। নুরুলরা গরিব। তিনি প্রায়ই নুরুলের বাবাকে বলতেন নুরুলদের জায়গাটা তার কাছে বিক্রি করে অন্য এক জায়গায় কম টাকায় জায়গা কিনে বাড়ি করতে। নুরুলের বাবা এতে রাজি হননি। সে থেকেই ওই বাড়িওয়ালা নুরুলদের একদম সহ্য করতে পারতেন না। গত পরশুদিন ওই বাড়িওয়ালার একটা ছাগল হারিয়ে যায়। অনেক খুঁজেও ছাগলটা না পেয়ে তিনি বেশ রেগেছিলেন। গতকাল সন্ধ্যার সময় বাড়িওয়ালা প্রায় খেয়ে ফেলা একটা ছাগলের মাথা খুঁজে পান নুরুলদের বাড়ির পিছনে। ছাগলটার মাথার চামড়ার রঙের সঙ্গে নাকি তার হারিয়ে যাওয়া ছাগলের রং মিলে যায়। তিনি সঙ্গে সঙ্গে ছাগল চুরির জন্য নুরুলের বাবাকে দোষারোপ করেন এবং আজ সকালে এ নিয়ে একটা বিচার বসান। ওই বাড়িওয়ালা বড়লোক, অনেক টাকা পয়সা তার। বিচারও হয় তার সুবিধা অনুযায়ী। ছাগল চুরির দায়ে নুরুলের বাবাকে ন্যাড়া করে দেওয়া হয় এবং গলায় জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘোরানো হয়। নুরুলের বাবা কি সত্যি সত্যি ছাগলটা চুরি করেছিলেন? রিন্টু
দ্রুত কথাটা জিজ্ঞেস করে চশমাওয়ালা ভাইয়াকে। না। তাহলে? ওই যে বললাম না, টাকাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সা তার। জায়গা বিক্রি করতে চাননি, বহুদিনের রাগ ছিল নুরুলের বাবার উপর, তাই কায়দা করে তাকে ছাগল চোর বানিয়ে ওরকম শাস্তি দিল। দোদুল জিজ্ঞেস করলো, নুরুল কিছু বললো না? ও কি করবে, ছোট মানুষও। এলাকায় মুরব্বীরা যা বলেন তাই তো মানতে হবে। তারপর? তারপর সবকিছু শান্ত হয়ে এসেছিল। নুরুলের বাবাকে ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘোরানোর পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ঢুকেই তিনি চুপচাপ বসে রইলেন আগের মতো, কোনো কথা বললেন না কারুর সাথে। কিন্তু অসুবিধা শুরু হলো ঘন্টা দুয়েক আগে। কি অসুবিধা? দোদুল বড় বড় চোখ করে তাকিয়ে আছে চশমাওয়ালা ভাইয়ের দিকে। খবর পাওয়া যায় আমাদের এলাকা থেকে 3 এলাকা পরে একটা ছাগলের খোয়ারে আটকে রাখা হয়েছে বাড়িওয়ালা সে ছাগলটিকে। বাড়িওয়ালা গিয়ে সে ছাগলটা ফেরত আনেন। এই ঘটনা জানতে পারেন নুরুলের বাবাও। কষ্ট, দুঃখ আর অপমানে তিনি ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাহলে নুরুলদের বাড়ির পেছনে যে খেয়ে ফেলা ছাগলের মাথাটা পাওয়া যায়, সেটা কোন ছাগলের মাথা ছিল? সেটা অন্য একটা ছাগলের ছিল। শিয়াল কুকুর হয়তো কোনো জায়গা থেকে এখানে এনে খেয়ে ফেলে রেখেছিল। এখন কি হবে? রিন্টু বলল। ওর সারা মুখ লাল হয়ে গেছে রাগে। এখন আর কি হবে? বড়লোকদের কোনো বিচার হয় নাকি? চশমাওয়ালা ভাইয়াটি কথাটা বলে থু করে থুতু ফেললেন একপাশে। আমরা 4 জন চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ। আমাদের চোখের সামনে শুধু নুরুলের মুখটা ভাসছিল। নুরুল কাঁদছে। সকালে স্কুলে এসে আমরা যা শুনলাম তাতে সমস্ত স্কুল দুলে উঠল আমাদের চোখের সামনে। রিন্টু তো ধপাস করে বসে পড়ল মাঠের ভেতর। দোদুল চশমাটা খুলে ফেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সামনের দিকে। রিমন কান্না কান্না মুখ করে মাঠের ঘাস টেনে ছিঁড়তে লাগলো রিন্টুর পাশে বসে। নুরুল নাকি ওর বাবার গাছ কাটার দা দিয়ে রাতে কুপিয়ে এসেছে সেই ছাগলের মালিককে। ছাগলওয়ালার অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। পুলিশ এসে ধরে নিয়ে গেছে নুরুলকে। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর পিয়ন চাচা এসে বললেন, হেড স্যার আপনাদের ডাকছেন। আমরা দ্রুত হেড স্যারের রুমের দিকে পা বাড়ালাম। কিন্তু রুমে ঢুকেই দেখি স্কুলের সব স্যারই বসে আছেন হেড স্যারের রুমে। রশিদ স্যারও আছেন। সবার মুখ গম্ভীর। হেড স্যার খুব নরম গলায় বললেন, ও এমন পাগলামি করলো কেন বলো তো তোমরা? রিন্টু সঙ্গে সঙ্গে বেশ শব্দ করে বলল, স্যার এটা পাগলামি না। তাহলে? নুরুলের বাবা ছাগল চুরি করেননি, তবুও তাকে যা করা হয়েছে তাতে কারোরই মাথা ঠিক থাকার কথা না। দোদুল বলল, নুরুল তো কেবল সেই বজ্জাত ছাগলওয়ালাকে কুপিয়ে এসেছে, আমি হলে এক কোপে মাথা কেটে ফেলতাম। হেড স্যার মাথা এদিক ওদিক করে বললেন, না না, এরকম মাথা গরম করা ঠিক না। স্যার আপনি একবার ভেবে দেখুন, আপনার বাবাকে বিনা অপরাধে অনেকগুলো মানুষের মাঝে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, শেষে জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘুরিয়ে আনা হয়েছে, তখন আপনার কেমন লাগতো? দোদুল ফুসফুস করে বলল, এখন আমাদের ইচ্ছে করছে ওই ছাগলওয়ালার বাড়িটাতে আগুন লাগিয়ে ছাই করে ফেলতে। না না, এমন করা যাবে না। ছাগলওয়ালা লোকটা এখন বেঁচে থাকলে হয়, বিপদ তাহলে কমে যেত একটু। নুরুল এখন কোথায় আছে তোমরা জানো? রিন্টু হেড স্যারের দিকে তাকিয়ে বলল, পুলিশ ধরে নিয়ে গেছে এটা জানি, কিন্তু কোথায় আছে তা জানি না। 4 রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার শেষ দিকে নিরিবিলি একটা জায়গা দেখবে। সেখানে কিশোর সংশোধন কেন্দ্র নামে বেশ কয়েকটা বিল্ডিং আছে। নুরুলকে এখন সেখানে রাখা হয়েছে। স্কুল ছুটির পর কিংবা বিকেলে তোমরা ওকে দেখতে যাও। কিশোর সংশোধন কেন্দ্রের বড় অফিসার আমার ছাত্র ছিল। আমি চিঠি লিখে দিচ্ছি, তোমরা এই চিঠিটা তাকে দেখালেই নুরুলের কাছে নিয়ে যাবে তোমাদের। দোদুল কাপা কাপা গলায় বলল, আমরা নুরুলের জন্য এখন কি করতে পারি স্যার? কিছু করতে হবে না, যা করার আমিই করব। তাছাড়া রশিদ স্যার আছেন, জামান স্যার আছেন, আরও অনেক স্যার আছেন তোমাদের। তারাও যথাসাধ্য চেষ্টা করবে নুরুলের ব্যাপারে। তোমরা শুধু নুরুলকে দেখতে যেও মাঝে মাঝে। ও তোমাদের ছেড়ে একা একা আছে তো ওখানে, নিশ্চয়ই মন খারাপ করে আছে সে। হেড স্যার একটা চিঠি লিখে আমাদের হাতে দিলেন। আমরা বের হয়ে এলাম স্যারের রুম থেকে। বিকেলবেলা কিশোর সংশোধন কেন্দ্রের সামনে এসে বুকের ভেতর হু হু করে উঠল আমাদের। আমাদের প্রিয় বন্ধু নুরুল আছে এখানে, আমাদের ছেড়ে একা একা সময় কাটাচ্ছে সে।
কেমন যেন কান্না কান্না আসতে লাগলো আমার। চিঠিটা আমরা গেটের দারোয়ানের মাধ্যমে বড় অফিসারের কাছে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে আমাদের ডেকে নিয়ে গেল ভেতরে। তারপর একটা বড় রুমের ভেতরে ঢুকলাম আমরা। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এক ভদ্রলোক আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, তোমরা তো নুরুলের বন্ধু। রিন্টু বলল, জি। তোমাদের হেড স্যার আমারও স্যার ছিলেন। তিনি তখন হেড স্যার ছিলেন না, তিনি আমাদের ইংরেজি পড়াতেন। স্যার চিঠিতে যা যা প্রয়োজন তা লিখে দিয়েছেন। তা নুরুলকে এখানে ডেকে আনবো, না তোমরা ওর ওখানে গিয়ে দেখা করবে ওর সঙ্গে? দোদুল বলল, আমরা ওর কাছে যাব। ঠিক আছে, তার আগে তোমাদের দুটো কথা বলি। তোমরা ভেবো না নুরুলকে জেলখানার মতো কোনো একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছে। কিশোর সংশোধন কেন্দ্রটা হলো আসলে কিশোরদের সঠিকভাবে বিকাশ করার একটা কেন্দ্র। তারা যেন আর কোনো অপরাধ না করে, তারা যেন সুস্থভাবে জীবনযাপন করে, এগুলোই শিক্ষা দেওয়া হয় এখানে। রিমন বড় অফিসারকে বলল, এখানে কাউকে পেটানো হয় না তো? বড় অফিসার হাসতে হাসতে বললেন, না না, পিঠাবে কেন? না খাইয়ে রাখা হয় না তো? মোটেই না। কোনো কঠিন কাজ করানো হয় না তো ওকে দিয়ে? না বাবা না। বড় অফিসার হাসতে লাগলেন। বড় অফিসার সাহেব একটা লোককে আমাদের সঙ্গে পাঠালেন নুরুলের কাছে নিয়ে যাওয়ার জন্য। কয়েকটা রুম পার হওয়ার পর লোকটা আমাদের একটা ঘরের কাছে নিয়ে গিয়ে বললেন, আপনারা ভেতরে যান, আপনাদের বন্ধু ভেতরেই আছে। বলেই লোকটা চলে গেলেন। ঘরের চাপা দেওয়া দরজাটা খুলেই আমরা থমকে দাঁড়ালাম। একটা চেয়ারে বসে নুরুল একটা বই পড়ছিল। দরজা খোলার শব্দে ঘুরে তাকালো আমাদের দিকে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ও এমনভাবে আমাদের দিকে তাকালো যেন আমাদের এই প্রথম দেখছে। কোনো দিন আমাদের সঙ্গে পরিচয় ছিল না ওর। ও আমাদের বন্ধু না। আমাদের চারজনের পাও যেন আটকে গেছে মেঝের সঙ্গে। আমরাও এগিয়ে যেতে পারছি না ওর দিকে। আমরা ভেবেছিলাম নুরুলের মুখটা খুব গম্ভীর দেখব, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখি ও মিটিমিটি হাসছে। রিন্টু দৌড়ে গিয়ে নুরুলকে চাপটে ধরল বুকে। সঙ্গে সঙ্গে আমরা তিনজনও। আমরা 5 বন্ধু একসঙ্গে জড়াজড়ি করে আছি। এর চেয়ে আনন্দের আর কি আছে? কিন্তু আমাদের 5 জনের চোখে পানি। আমরা কাঁদছি। বেশ কিছুক্ষণ পর রিন্টু নুরুলের সারা মুখে হাত বোলাতে বোলাতে বলল, তুই কেমন আছিস নুরুল? হাত দিয়ে চোখ মুছতে মুছতে নুরুল বলল, ভালো, খুব ভালো। একা একা তোর খারাপ লাগে না? নুরুল হেসে হেসে বলল, তোদের লাগে না? খুব লাগে। আমারও লাগে। দোদুলোর ব্যাগ থেকে চুইংগাম, মিমি, চিপস, চকলেট আর বিস্কুটের প্যাকেট দুটো বের করে নুরুলের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি এগুলো খেয়ে শেষ করবি। এগুলো আবার আনলি কেন? আমরা 4 জন মিলে এনেছি। বুঝলাম তো। নুরুল টেবিলের পাশ থেকে আরেকটা প্যাকেট বের করে বলল, কাল বড় অফিসার সাহেব এগুলো দিয়ে গেছেন। আজ সকালে আবার হেড স্যার আর রশিদ স্যার পাঠিয়েছেন। আবার তোরাও আনলি। এসব খেতে খেতে তো পেট ফুলে মরে যাব। না, মরে যাবি না। আরও ছেলে আছে না এখানে, ওদের দিস। আমার বয়সী বেশ কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে। ওদের লেখাপড়ার কথা জিজ্ঞেস করলাম। অঙ্ক একদম পারে না রে। বড় অফিসার সাহেবকে বলেছি, তিনি বই খাতা কলম দিয়ে যাবেন। কাল থেকে ওদের অঙ্ক শেখাবো। পাপ্পা, তুই তো তাহলে স্যার হয়ে যাবি। ওরা তো তোকে স্যার স্যার বলে ডাকবে। থ্যাত, তা ডাকবে কেন? নুরুল বলেই ডাকবে। পড়াতে খুব ভালো লাগে তোর? পড়াতে ভালো লাগে না, শুধু অঙ্ক করাতে ভালো লাগে। ও ভালো কথা, আজকেই তো সন্ত্রাসীদের আস্তানায় একটা লোক ধরে আনা হবে। কিছু করতে হবে না আমাদের? নুরুল চোখ দুটো বড় বড় করে বলল। রিন্টু গম্ভীর মুখে বলল, তুই নেই, আমরা তাই আগ্রহ হারিয়ে ফেলেছি। না না, তোদের যেতে হবে। একটা মানুষের জীবন বাঁচাতে হবে। তোকে ছাড়াই যাব? হ্যাঁ, যাবি। নুরুল হাসতে হাসতে আমাদের 4 জনের মাথার চুলগুলো এলোমেলো করে দিল। আমরা ওর চুলগুলো এলোমেলো করে দিলাম। নুরুল হাসছে। কি অপূর্ব ওই হাসি! মনে হচ্ছে না একটু পর আমরা ওকে ছেড়ে চলে যাব, আর ও একা একা বসে থাকবে এখানে। সন্ত্রাসীদের আস্তানার কাছে আমরা যখন পৌঁছালাম তখন রাত প্রায় 1:30। আজ এখানে আসতে দেরি হয়েছে।
কারণ দোদুল আজ সঠিক সময় বাসা থেকে বের হতে পারেনি। ওর বাবা নাকি আজ জেগেছিলেন। তিনি নাকি রাত জেগে টিভিতে কিসের যেন খবর দেখছিলেন আর শুনছিলেন। রিন্টু দেয়ালের ভাঙা দিয়ে ঢোকার আগে আমাদের ফিসফিস করে বলল, ঠিক 2টার মধ্যে আমাদের যা করার তা করতে হবে। আমি বললাম, 2টার মধ্যে কেন? কারণ আছে, আর কারণটা আমি পরে বলছি। তার আগে আমরা আমাদের পরিকল্পনাটা আবার বলে নিই। আমি ভেতরে গিয়ে প্রথমে অবস্থাটা বুঝে নেব। তারপর অবস্থা বুঝে আমি সন্ত্রাসী 4জনের একটু ফাঁকে দাঁড়িয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করব। দোদুল বলল, কিভাবে করবি সেটা? ইটের একটা টুকরো দিয়ে আমি ঢিল মারতে পারি। আমি বললাম, তাহলে কি একটা মুখোশ পরে ওদের সামনে গিয়ে দাঁড়ালে ভালো হতো না? না, হতো না। আমরা চাইছি কি, আমাদের দেখে ওই 4জন সন্ত্রাসী 3জন আমাকে ধরার জন্য দৌড়ে আসবে, আর আমি সারা বাড়ি দৌড়াতে থাকবো ওদের ফাঁকি দিয়ে, যেন ওরা আমাকে ধরতে না পারে। এরই মধ্যে তোরা 3জন ভেতরে ঢুকে চুপি চুপি সন্ত্রাসীদের ওস্তাদকে ধরে বেঁধে ফেলবি। ওস্তাদটা দৌড়াবে না তোকে দেখে? ওস্তাদরা কখনো দৌড়ায় না, তারা শুধু বসে থাকে আর তার চেলা চুমুন্ডাদের হুকুম দেন। তাই আমি যদি এই রাতে মুখোশ পরে ওদের সামনে দাঁড়াই, তাহলে ওরা আমাকে ভূত ভেবে ওরাই দৌড়ে পালিয়ে যাবে, আর ওদের ধরার জন্য আমাদেরকে তখন ওদের পেছনে দৌড়াতে হবে। দোদুল মাথা কাত করে বলল, কথাটা ঠিক বলেছিস। তাহলে আমি এখন ভিতরে ঢুকি। ঢুকেই আমি যখন ভূত দেখার মতো একটা চিৎকার করে উঠব, ঠিক তখনই তোরা খুব দ্রুত কিন্তু নিঃশব্দে ভেতরে ঢুকে যাবি। রিমন যে দড়িটা এনেছে তা দিয়ে সুযোগ বুঝে বেঁধে ফেলবি ওস্তাদটাকে। পারলে যে লোকটাকে অপহরণ করে এখানে আনা হয়েছে সে যদি দড়ি দিয়ে বাঁধা থাকে, তাহলে তাকে ছাড়ানোর চেষ্টা করবি। তারপর 4জন মিলে ওস্তাদকে টাইট করে আটকে রাখবি। পারবি না? রিমন খুব সাহসী ভঙ্গিতে বলল, অবশ্যই পারবো। রিন্টু আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে যাওয়ার সময় বলল, নুরুলকে ছাড়া এই প্রথম আমরা একটা কাজ করছি, খুব খারাপ লাগছে আমার। আমরা বললাম, আমাদেরও। প্রায় 5 মিনিট ধরে রিন্টু ভেতরে ঢুকেছে, এখনও শব্দ আসছে না ভেতর থেকে। রিমন ফিসফিস করে বলল, কোনো অসুবিধা হলো না তো রিন্টুর? দোদুল বলল, অসুবিধা হলে জানতাম। বুকের ভেতরে ধুকধুক করছে আমাদের। কি জানি হয়। আমি দোদুলের একটা হাত ধরে ফেললাম, সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। দোদুল অল্প অল্প কাঁপছে। আমি বললাম, কিরে কাঁপছিস কেন? দোদুল অল্প হেসে বলল, উত্তেজনায়। হঠাৎ রিন্টু চিৎকার করে উঠল শব্দ করে। সঙ্গে সঙ্গে দপদপ করে শব্দ করে কয়েকজন দৌড়ে যাওয়ার শব্দ শোনা গেল এখান থেকেই। দোদুলও সঙ্গে সঙ্গে আমাকে আর রিমনকে হাত দিয়ে টান দিয়ে ভাঙা দেয়ালের কাছে এগিয়ে গেল। দেয়ালের কাছে পৌঁছেই দোদুল শিয়ালের মতো দ্রুত ঢুকে গেল ভেতরে। সঙ্গে সঙ্গে আমি আর রিমনও ঢুকলাম। পা টিপে টিপে আমরা এগিয়ে যাচ্ছি ঘরের সেই মোটা দেয়ালের কাছে। দেয়ালের পাশ দিয়ে আরেকটু এগিয়ে যেতেই আমরা সন্ত্রাসীদের ওস্তাদকে দেখতে পেলাম। উত্তেজনায় পায়চারি শুরু করে দিয়েছে সে। তার সামনে একটা টুলের উপর একটা লোক বসা। দোদুল ফিসফিস করে বলল, ওই লোকটাকেই অপহরণ করা হয়েছে। আমি বললাম, কি করে বুঝলি? লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে। দেখছিস না কেমন ভয় ভয় চোখে বসে আছে। আমরা এখন কি করব? যতক্ষণ না সন্ত্রাসীদের ওস্তাদ একটা চেয়ারে বসছে ততক্ষণ কিছুই করা যাবে না। রিমন, দড়িটা আমার কাছে দে তো। আর তীব্র, তোর কাছে ছুরিটা আছে তো? আমি বললাম, আছে। ওদিকে বাড়ির ওপাশে বড় উঠোনটার মাঝে দৌড়াদৌড়ির শব্দ শোনা যাচ্ছে। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ সন্ত্রাসীদের একজন বলল, পিস্তি শয়তানটা কই গেল? খুঁজি পাইতাছি না তো। মনে মনে হেসে উঠলাম আমরা। রিন্টু তাহলে লুকাতে পেরেছে। এরই মধ্যে সামনে তাকিয়ে দেখি সন্ত্রাসীদের ওস্তাদ তার চেয়ারে বসেছে। সঙ্গে সঙ্গে দোদুল বলল, রেডি? তারপর দড়ির এক পাশ আমি ধরলাম, অন্য পাশ দোদুল ধরে দৌড়ে গিয়ে সন্ত্রাসীদের ওস্তাদকে চেয়ারের সঙ্গে পেঁচিয়ে ফেললাম সে কিছু বুঝে ওঠার আগেই। আমাদের হঠাৎ এই হামলায় একেবারে বোবা হয়ে গেছে সন্ত্রাসীদের ওস্তাদ। চোখ দুটোও বড় বড় হয়ে গেছে তার। মাত্র 10 সেকেন্ডের মধ্যে সন্ত্রাসীদের ওস্তাদকে 2 হাত সহ চেয়ারের সঙ্গে বেঁধে ফেললাম আমরা। প্রচণ্ড অবাক হয়ে গেছে অপহরণ হওয়া লোকটিও।
সে টুলের উপর বসে আছে এখনও। সন্ত্রাসী ওস্তাদকে বেঁধে ফেলে আমি যখন তার গলার কাছে ছুরিটা ঠেকিয়ে রাখলাম, তখনই তিনি উঠে এলেন। তারপর কোনো কথা না বলে সোজা সন্ত্রাসী ওস্তাদের ভুঁড়ির ওপর প্রচণ্ড জোরে একটা লাথি মারলেন। লাথিটা মেরেই তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন দোদুলকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কোথা থেকে ম্যাজিকের মতো আমাদের পেছনে এসে দাঁড়ালো রিন্টু। তারপর আমার হাত থেকে ছুরিটা নিয়ে সন্ত্রাসীদের ওস্তাদের গলার আরও কাছে ঠেকিয়ে বেশ চিৎকার করে বলল, চুল মদ খা, তোমরা হাত উঁচু করে এই ঘরের ভেতরে চলে আসো। তোমাদের ওস্তাদ আমাদের হাতে বন্দী। কোনো রকম চালাকি করলে তোমাদের ওস্তাদের গলা ছুরির এক পোঁচ দিয়ে কেটে ফেলবো। একটু পর জুলমদ খাসহ বাকি দুজন মাথার উপর হাত তুলে আস্তে আস্তে এগিয়ে এলো ঘরের ভেতরে। ঘরের ভেতর ঢুকেই ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল আরও। ওরা অবাক হয়ে দেখছে আমরা এতগুলো দুষ্টু শয়তান ছেলে কোথা থেকে এলাম এত রাতে। বাইরে পুলিশের গাড়ি আর বাঁশির শব্দ শোনা গেল হঠাৎ। আমি রিন্টুর দিকে তাকাতেই বলল, তোদের বলেছিলাম না 2টার মধ্যে কাজ শেষ করতে হবে। তোদের অবশ্য এটা বলা হয়নি আমার এক আঙ্কেল আছেন পুলিশের বড় অফিসার। গতকাল তাকে সমস্ত ঘটনা খুলে বলে আজ রাতে আসতে বলেছিলাম। তিনি বোধহয় এসে গেছেন। সঙ্গে সঙ্গে 4 সন্ত্রাসীর দিকে তাকিয়ে দেখি তাদের চোখগুলো আরও বড় হয়ে গেছে, যেন চোখের মণিগুলো ফুটে বের হয়ে আসবে সেখান থেকে। কিছুক্ষণ পর সারা বাড়ি ঘিরে ফেলে রিন্টুর আঙ্কেল। হ্যান্ড মাইক দিয়ে তিনি বেশ শব্দ করে বললেন, কেউ পালানোর চেষ্টা করবেন না, আমরা সমস্ত বাড়ি ঘিরে ফেলেছি। পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করে মেরে ফেলা হবে। খুব সকালে মা আমাকে ধাক্কাতে ধাক্কাতে বললেন, এই দীপ্র, ওঠ। কিরে ওঠ। ঘুম ঘুম চোখে আমি উঠে বসতেই মা বলল, জানিস কাল রাতে না ডাকাত ধরা পড়েছে। কোথায় ধরা পড়েছে জানিস? আমরা এতদিন যাকে ভূতের বাড়ি বলে জানতাম, আসলে সেটা ডাকাতদের আস্তানা ছিল। কাল রাতে পুলিশ তাদের সেখান থেকে ধরেছে। মার কথা শুনে আমি হেসে ফেললাম। সঙ্গে সঙ্গে মা বলল, হাসছিস কেন? এমনি। এমনি কেউ হাসে? পাগল কোথাকার। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তালুকদারের বাড়ির সামনে যা। তোর বাবা গিয়েছে ওখানে। তোর স্কুলের স্যাররাও নাকি এসেছেন। ডাকাতদের ওখানে বেঁধে রাখা হয়েছে। তোকে ডাকছেন তোর হেড স্যার। দ্রুত হাত মুখ ধুয়ে আমি চলে এলাম তালুকদার বাড়ির সামনে। রিন্টু, দোদুল, রিমন আগে এসে গেছে। হেড স্যার একটা চেয়ারে বসে আছেন। পাশে রশিদ স্যারও বসে আছেন। আমাকে দেখে তিনি হেসে ফেললেন। স্যারদের পাশাপাশি রিন্টু, দোদুল, রিমন আর আমার বাবাও বসে আছেন। 4 সন্ত্রাসীর হাত পা বেঁধে বসে রাখা হয়েছে ঘাসের উপর। পুলিশ আঙ্কেল এক কোনায় দাঁড়িয়ে বললেন, আমরা অনেক দিন ধরে এদের পেছনে লেগেছিলাম, কিন্তু ধরতে পারিনি এদের। দোদুলের বাবা বললেন, কিন্তু কাল রাতে আপনি এদের ধরলেন কিভাবে? পুলিশ আঙ্কেল আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ব্যাপারটা গোপনীয়, মাফ করবেন। আমি আপাতত আপনাদের এটা বলতে পারছি না। রিমনের বাবা সন্ত্রাসীদের দিকে আঙ্গুল তুলে পুলিশ আঙ্কেলকে বললেন, কয়েকদিন আগে যে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল ওই বাড়িতে, সেটা কি এরাই করেছে? জি, এরাই করেছে। হঠাৎ একটা লাল টকটকে গাড়ি এসে থামলো আমাদের সামনে। গাড়ির ড্রাইভার দ্রুত নেমে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। স্যুট টাই পরা একটা লোক গাড়ি থেকে নামতেই আমরা সোজা হয়ে দাঁড়ালাম। গতকাল যে লোকটাকে অপহরণ করা হয়েছিল তিনি এগিয়ে আসছেন আমাদের দিকে। রিন্টু যেন কুঁচকে গেল। দোদুল কেমন যেন পালায় পালায় করছে। রিমন ফিসফিস করে বলল, এবার বোধহয় ধরা পড়ে গেলাম আমরা। লোকটাকে দেখেই দোদুলের বাবা বললেন, চৌধুরী সাহেব আপনি? আপনার মতো একজন কোটিপতি আমাদের এলাকায় ভাবতেই পারছি না আমি। চৌধুরী আঙ্কেল আমাদের দিকে হাত তুলে দেখিয়ে বললেন, আজ হয়তো আপনাদের এই এলাকাটাতে আমাকে দেখতে পেতেন না, যদি না ওই ছেলেগুলো না থাকতো। ওরা ওরা কি করেছে আপনার? এক নিঃশ্বাসে চৌধুরী আঙ্কেল গত রাতের ঘটনা খুলে বললেন দোদুলের বাবাকে। দোদুলের বাবা কথাটা শুনেই পুলিশ আঙ্কেলকে বললেন, ও, আমরা ওদের বকা দেব বলে সেজন্য আপনি ওদের কথা বলতে চাইছিলেন না। সন্ত্রাসীদের আসলে আমাদের ছেলেরাই ধরেছে। পুলিশ আঙ্কেল হাসতে হাসতে বললেন, ওরা বলতে নিষেধ করেছিল যে। চৌধুরী আঙ্কেল দ্রুত আমাদের কাছে এসে জড়িয়ে ধরলেন আমাদের 4 জনকে। তারপর বেশ জোরে জোরে বললেন, আপনারা সবাই শুনে রাখুন, আমি আজ এ 4 ছেলেকে 2টি ক্রিকেট সেট দেব। আর আগামীতে ওরা যা চাইবে আমার কাছে তার সবই আমি দেব ওদের। ওরা এখন থেকে আমার সন্তান, আমার ছেলে। ওরা আমার প্রাণ বাঁচিয়েছে।
ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। ওরা না হলে কাল সন্ত্রাসীরা আমাকে মেরেই ফেলতো। চৌধুরী আঙ্কেল কাঁদতে লাগলেন শব্দ করে। হেড স্যার উঠে এসে চৌধুরী আঙ্কেলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। রশিদ স্যারও এগিয়ে এলেন আমাদের দিকে। বেশ কিছুক্ষণ পর চৌধুরী আঙ্কেল বললেন, আমি আজ তোমাদের 4 জনের ছবি তুলব। তারপর সেই ছবিটা প্রত্যেকটি দৈনিক পত্রিকায় ছাপিয়ে দেব। আমি নিচে লিখে দেব, খুদে বীরদের কাণ্ড। রিন্টু সঙ্গে সঙ্গে বলল, আঙ্কেল আমরা তো ছবি তুলতে পারবো না। আঙ্কেল আশ্চর্য হয়ে বললেন, কেন বাবা? আমরা 4 জন নই, আমরা 5 জন। আমাদের আরেকটা বন্ধু আছে, সে এখন অন্য জায়গায়। আমাদের এই যে এত সাহস, সবই ওর জন্য। ওই আমাদের সব কিছু। ওকে যেদিন আমরা একসঙ্গে পাবো সেদিনই আমরা ছবি তুলব। আঙ্কেল হেসে হেসে বললেন, খুব ভালো বন্ধু বুঝি। আমরা 4 জনই একসঙ্গে বললাম, হ্যাঁ, আত্মার বন্ধু। স্কুলে এসে আমরা জানতে পারলাম পিকনিকটা আজ স্কুলে হচ্ছে না। পিকনিকটা হবে কিশোর সংশোধন কেন্দ্রের সামনে যে মাঠটা আছে সেখানে। তার চেয়েও ভালো কথা হচ্ছে, নুরুল সারাদিন আজ আমাদের সঙ্গে থাকতে পারবে। হেড স্যার ওপর লেভেলে কথা বলে অনুমতি নিয়েছেন। কথাটা শুনে চিন্টু এমন জোরে চিৎকার দিল যে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা চমকে উঠে থেমে গেল হঠাৎ। তারা ভেবেছে কি না কি হলো। কিন্তু রিন্টু যে নুরুলকে পিকনিকে পাবে বলে আনন্দে চিৎকার দিয়েছে, এটা জানার পর সবাই চিৎকার শুরু করলো। কিছুক্ষণ পর রশিদ স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের চিৎকার দেওয়া দেখতে লাগলেন। তারও কিছুক্ষণ পর হেড স্যার এসে রশিদ স্যারের পাশে দাঁড়িয়ে বললেন, ব্যাপার কি? রশিদ স্যার হেসে হেসে বললেন, নুরুলকে পিকনিকে পাবে বলে ওরা আনন্দে চিৎকার করছে। স্যার, আমারও চিৎকার করতে ইচ্ছা করছে। হেড স্যার লজ্জা লজ্জা মুখ করে রশিদ স্যারকে ফিসফিস করে বললেন, আমারও। কিশোর সংশোধন কেন্দ্রের মাঠের সামনে গিয়েই দেখি নুরুল দাঁড়িয়ে আছে। হেড স্যারের দেওয়া গেঞ্জি ও প্যান্ট পরেছে, হাতে কালো ঘড়ি, পায়ে চকচকে জুতো। ওকে খুব সুন্দর লাগছে। দোদুল দৌড়ে গিয়ে নুরুলকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে আমরাও জড়িয়ে ধরলাম। নুরুল ঘাসের ওপর বসে পড়ল। আমরা ওর পাশে বসলাম। নুরুলের সারা মুখে হাসি। হাসতে হাসতেই ও আমাদের বলল, আগে বল, সন্ত্রাসীদের তোরা ধরলে কিভাবে? রিন্টু 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করল নুরুলকে। কথাগুলো শুনতে শুনতে নুরুলের চোখ দুটো বড় হয়ে গেল। ডান দিক দিয়ে শব্দ হতেই দেখি পলি, ছন্দা, রুবা, বাটলু, মনির এগিয়ে আসছে এদিকে। বাটলু একটু এগিয়ে গিয়ে নুরুলের একটা হাত ধরে বলল, তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস নুরুল? নুরুল হাসতে হাসতে বলল, না, তুই কি রাগ করে আছিস? বাটলু একটু থেমে বলল, না রে, তুই কি আমার আমার বন্ধু হবি? অদ্ভুত সুন্দর করে হেসে নুরুল বাটলুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমি তো তোকে বন্ধু ভাবি বাটলু। বাটলুর চোখ দুটো ছলছল করে উঠল। পকেট থেকে একটা চুইংগামের প্যাকেট বের করে নুরুলের হাতে দিয়ে বলল, তোর জন্য এনেছি। নুরুল হেসে বলল, ধন্যবাদ। পলি, ছন্দা, রুবা, মনির, বাটলু বসে আছি আমরা গোল হয়ে। নুরুল তার কিশোর সংশোধন কেন্দ্রের একটার পর একটা গল্প বলছে, মজার মজার গল্প। নুরুল এখানে বেশ কয়েকজনকে অঙ্ক শেখায়। 2-1 তার চেয়েও বড়। সবাই নাকি তাকে স্যার বলে ডাকে। কথাটা শুনে আমরা হো হো করে হেসে উঠলাম। কিন্তু পলি বেশ গম্ভীর হয়ে বলল, স্যার ডাক শুনতে তোর কেমন লাগে রে নুরুল? নুরুল মাথা নিচু করে বলল, লজ্জা লাগে। বিকেল হয়ে গেছে, যার যার বাসায় ফিরতে হবে এখন। নুরুলকেও ফিরতে হবে কিশোর সংশোধন কেন্দ্রে। হেড স্যার আর রশিদ স্যার এগিয়ে এসে নুরুলকে বললেন, নুরুল, কখনো চিন্তা করবি না তুই, আমরা আছি তোর পাশে। তাছাড়া রিন্টু, দোদুল, দীপ্র, রিমনও আছে। সবাই তোকে এত পছন্দ করে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নুরুল। একটু পর মুখ তুলে হেড স্যারকে বলল, স্যার, একটা কথা আপনি প্রায়ই বলেন, জীবন হচ্ছে একটা অঙ্ক। শুধু বইয়ের অঙ্ক মেলালেই হবে না, সুন্দর চিন্তা, সুন্দর কাজ, সুন্দর পরিকল্পনা করে জীবনের অঙ্কও মেলাতে হবে। নুরুল একটু থেমে বলল, স্যার, আমার তো এখন বাবা নেই, আমার জীবনের অঙ্কটা কি মিলবে স্যার? হেড স্যারের চোখ দুটো ছলছল করে উঠল। তিনি নুরুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কে বলল তোর বাবা নেই? আমি তো তোর বাবা। ঝড় ঝড় করে কেঁদে ফেলল নুরুল।
আমরা চলে যাচ্ছি। নুরুল দাঁড়িয়ে আছে কিশোর সংশোধন কেন্দ্রের গেটে। বেশ কিছু দূর যাওয়ার পর আমরা ঘুরে দাঁড়ালাম। নুরুল তখনও দাঁড়িয়ে আছে গেটে, একটা হাত তুলে আমাদের বিদায় জানাচ্ছে। রিন্টু হঠাৎ ডুকরে কেঁদে উঠল। চোখ ভিজে গেছে আমাদের তিনজনেরও, কিন্তু নুরুল হাসছে। আমরা কষ্টে মরে যাচ্ছি আর শয়তানটা মিটিমিটি হাসছে। পরিশিষ্ট। নুরুলকে আমরা প্রতিদিন বিকালে দেখতে যাই। প্রতিদিন ক্লাসে যা পড়ানো হয় ওর ওখানে গিয়ে আমরা তা ওকে শিখিয়ে দিই। আমাদের মধ্যে দোদুল সবচেয়ে ভালো ইংরেজি পারে। দোদুল ওকে ইংরেজি শেখায়। মাঝে মাঝে আমরা দু একটা অঙ্ক মেলাতে পারি না, নুরুল আমাদের সে অঙ্ক মিলিয়ে দেয়। আর মাত্র ১৯ দিন পর নুরুলকে ছেড়ে দেওয়া হবে। হেড স্যার যথেষ্ট পরিশ্রম করছে নুরুলের জন্য, রশিদ স্যারও করছেন অনেক। মাত্র ১৯ দিন পর আমরা নুরুলকে আবার কাছে পাবো। আমরা আবার পাখির বাসা দেখব, পুকুর থেকে মাছ ধরব, নতুন কোনো সন্ত্রাসী ধরব, আবার ক্রিকেট খেলবো আমরা, আরও কত কি করব আমরা প্রতিদিন। কিন্তু ১৯ দিন যেন যেতেই চায় না। এক একটা দিনকে আমাদের এক এক বছর বলে মনে হয়। কোনো কোনো দিন নুরুল অল্প অল্প রেগে বলে, তোরা প্রতিদিন আসিস কেন, কষ্ট হয় না তোদের? আমরা কোনো কথা বলি না, আমরা হেসে ফেলি আর মনে মনে বলি, মানুষ তো বন্ধুর জন্যই কষ্ট করে। আর নুরুল, তুই কি জানিস তুই আমাদের কত প্রিয় বন্ধু, তোকে আমরা কত ভালোবাসি। ৫ জন দুষ্টু ছেলে উপন্যাসটা শেষ পর্ব আজ এখানেই শেষ। এরপরে নতুন কোনো উপন্যাস বা গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।